নমস্কার, আমি রূপসী হালদার। আজকে পড়ছি ভালোবাসার সীমানা পেরিয়ে। লেখনীতে রয়েছেন প্রিয়স্মিতা তেহজিব রায়। পর্ব 34, এটি বিশেষ পর্ব। জ্বলন্ত রূপের পানে চেয়ে ঘামতে লাগলো প্রণয়। ঢোক গিলে মনে মনে বলল, এবার দুনিয়া জাহান্নামে চলে গেল, কন্ট্রোল হারানো যাবে না। পূর্ণ অনুভূতিরা আবারও জেগে উঠল। সেই অনুভূতির সাথে কিছুক্ষণ আগে এই নারীর পরিচয় করে দিয়েছে সে। তার বুকের ভেতর আবারও তোলপাড় শুরু হয়ে গেছে। সে প্রিয়তার জ্বলন্ত রূপের পানে চেয়ে মনে মনে আওড়ালো, নারী, তুমি বড়ই ভয়ানক। তোমার মায়াময় দৃষ্টি অস্থিরতার ঝড় তোলে হৃদয়ে। তোমার উষ্ণ নিঃশ্বাসের ব্যাকুলতা আমাকে টেনে না এক অজানা আকর্ষণের অতল গহ্বরে। তুমি ভালোবাসার সেই অগ্নিস্নাত, যেখানে থেকে মুক্তি নেই, নেই ফেরার পথ। তবে নিজেকে আবারও সংযত করে নেওয়ার চেষ্টা করে বলল, তুমি যতই আসক্তিময় হও না কেন, এবার ভুল করেছি বলে কি আর বারবার করব? নিজেকে শান্ত রাখার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে সে, কিন্তু তাতে কোনো কাজ হলো না। বরং অস্থিরতা আরও বেড়ে চলল। তার সামনে বসে প্রিয়তা মনোযোগ সহকারে হাতের শাড়িটা উল্টে পাল্টে দেখছে। সবুজ পাড়ের লাল রঙের সুতির শাড়ি। দাম বড় জোর 200-300 টাকা হবে, তবে কম দামি হলেও এই শাড়িটা যে প্রিয়তাকে ভীষণ মানাবে পছন্দ হয়েছে তার। চোখে মুখে উজ্জ্বলতা দেখিয়ে বোঝা যাচ্ছে। প্রিয়তা উচ্ছ্বসিত কণ্ঠে প্রণয়ের দিকে তাকিয়ে প উচ্চারণ করতেই হেচ্ছু 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 প্রণয়ের হাত চেপে ধরে 3বার ঘর কাঁপিয়ে হাঁচি দিয়ে শান্ত হলো। প্রিয়তার এমন অবস্থা দেখে প্রণয়ের ছাদের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, 2 মিনিট বৃষ্টিতে ভিজে আমার ননির পুতুলের ঠান্ডা লেগে গেছে। দ্রুত সে প্রিয়তার গালে কপালে হাত ছুঁয়ে শরীরের উষ্ণতা পরখ করতে লাগলো। দেহে তাপমাত্রা অনুভব হতেই চমকে উঠল সে। শরীর ক্রমশই গরম হচ্ছে। এইভাবে তা আর বেশিক্ষণ ভেজা কাপড়ে থাকলে তার প্রাণ নিশ্চিত কঠিন জ্বরে পড়বে। সে দ্রুত বসা থেকে উঠে দাঁড়ালো, দীর্ঘ গলায় আদেশ করলো, আমি সামনের দিকে ফিরে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছি, তুই তাড়াতাড়ি চেঞ্জ কর। প্রিয়তা এখন একের পর এক হাঁচি দিয়েই যাচ্ছে। সে নাক ঘষে অসহায় মুখে তাকালো প্রণয়ের দিকে। প্রণয় আরও তাড়াতাড়ি করে বলল, 5 মিনিটের মধ্যে চেঞ্জ কর। বলে সামনের দিকে ফিরে পা এগিয়ে গেল অন্যদিকে। মুখ ফিরিয়ে চোখ বন্ধ করে দাঁড়ালো। প্রিয়তার নাক দিয়ে ইতিমধ্যেই পানি পড়া শুরু হয়ে গেছে। সে নাক টেনে কোনোরকম নিজের কাপড় পাল্টাতে লাগলো, কিন্তু কেমন করে যে অদ্ভুত রকম দমবন্ধ করা অনুভূতি, তার সারা শরীর অবশ হয়ে যাচ্ছে। আশেপাশের বাতাসটা ভারী ভারী লাগছে। যতই প্রণয় ভাই দেখুক না কেন, তার অস্তিত্ব প্রিয়তার হার্টবিট বাড়িয়ে দিচ্ছে। সে 3 পিস পাল্টে কোনোরকম এলোমেলোভাবে শাড়িটা পরে নিল। লাল রঙের ব্লাউজটা গায়ের সাথে একদম পারফেক্টলি ফিটিং হয়েছে। প্রিয়তা কাপড় পাল্টাতে শেষে ধীরে পায়ে এগিয়ে গেল প্রণয়ের কাছে। শাড়িটা বারবার পায়ে পেঁচিয়ে যাচ্ছে। সে পেছন থেকে বলল, হয়ে গেছে। প্রণয় শান্ত দৃষ্টিতে পেছন ফিরে তাকাতে একটা বড় ধাক্কা খেলো। পা থেকে মাথা পর্যন্ত স্ক্যান করে আবার ঢোক গেল। হালকা ধমকে বলল, এটা কি শাড়ি পরার ধরন? মনে হচ্ছে কেউ তোকে জবরদস্তি শাড়িটা গায়ে পেঁচিয়ে দিয়েছে। প্রিয়তা করুণ দৃষ্টিতে তাকে নম্র গলায় বলল, বকছেন কেন? আমি তো জানেন আমি এতটা ভালো শাড়ি পরতে পারি না, সবসময় আপু আম্মুরাই পরিয়ে দিয়েছে। প্রণয় দীর্ঘ নিঃশ্বাস ফেলে অদৃশ্য হাতে নিজের কপাল চাপড়ালো। প্রিয়তা আবার বলল, যেমনই হোক, হাত চালানোর মতো হয়ে গেছে। এবার আমি চোখ বন্ধ করে দাঁড়াচ্ছি, আপনি চেঞ্জ করে নিন। বলতে বলতে সামনের দিকে পা বাড়াতেই আচমকা শাড়িতে পা পেঁচিয়ে ধরাম। সে মাটিতে মুখ থুবড়ে পড়ল। ঘটনার আশ্চর্যিকতায় হতভম্ব হয়ে গেল প্রণয়। এত তাড়াতাড়ি ঘটল যে সে সুযোগই পেল না কিছু করার। প্রিয়তা মাটিতে পড়ে হাতের কোণে প্রচণ্ড ব্যথা পেল। ব্যথায় চোখ পানি চলে এসেছে। কান্নাগুলো গলার কাছে এসে দলা পাকিয়ে যাচ্ছে। কিন্তু এখন সে বড় হয়েছে। প্রণয় ভাইয়ের সামনে এভাবে কাঁদাটা ভালো দেখায় না। তাই ঠোঁট কামড়ে প্রাণপণে কান্নাটা গিলে নেওয়ার চেষ্টা করল। প্রণয় দ্রুত এসে ওকে ধরলো, হাত মুছিয়ে দিয়ে ধমকে বলল, এত কিছু পারিস, আর একটা সামান্য শাড়ি তুই ঠিক করে পরতে পারিস না? প্রিয়তা জলজল চোখে তাকিয়ে ঠোঁট ফোটায়। প্রণয় তাকে কোলে তুলে বিছানায় বসিয়ে দিয়ে বলল, আমি চেঞ্জ করে আসি, তারপর ঠিক করে দেব। বলে সে প্রিয়তার পেছন দিকে চলে গেল। আমি ঠিক করে দেব কথাটা শুনে প্রিয়তার বুক ধক করে উঠল। অজান্তে স্মৃতির পাতায় ভেসে উঠল কয়েক বছর আগের সেই ভালোবাসার মিশ্রিত দিনটি। 9 বছর বয়সী প্রিয়তা বড় আম্মুর ওয়ার্ড্রোবের সামনে দাঁড়িয়ে শাড়ি ঘাটাঘাটি করছে। একটা করে শাড়ি হাতে নিচ্ছে আর এক এক রকম এক্সপ্রেশন দিচ্ছে, কিন্তু এগুলোর এক একটা স্কুলের আনুষ্ঠানিক ফাংশনে পড়ার উপযুক্ত নয়। সব কিছু থেকে আমার অতিরিক্ত মনে হচ্ছে। তাই সে হতাশ
ভীষণ হতাশ। আম্মু, মেজাম্মু, ছোটাম্মু কারো শাড়ি প্রিয়তার পছন্দ হলো না। তখন বড় আম্মুর শাড়ি একই অবস্থা। সে চোখ মুখে আমাবস্যার ঘন অন্ধকার নামিয়ে চুপচাপ গেল প্রণয় ভাইয়ের বিছানার কাছে। হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল। এখন প্রণয় ভাই তার একমাত্র মুশকিল আসান করতে পারে। প্রণয় তখন ভার্সিটিতে। আজ তার অনার্সের 4র্থ বর্ষের ফাইনাল পরীক্ষা। সে আরও 20 মিনিট পর বাসায় ফিরল। চোখে মুখে প্রগাঢ় ক্লান্তির ছাপ। সারা শরীর ঘামে ভিজে জবজব করছে। ক্লান্ত চিত্রে নিজের ঘরের মেঝেতে পা রাখতেই দেহের সকল ক্লান্তি, মনের সকল অবসাদ কর্পূরের ন্যায় চোখের নিমেষে মিলিয়ে গেল। ঠোঁটে ফুটল প্রশান্ত প্রাণবন্ত হাসি। প্রায় 10 ঘন্টা নিজের জানকে দেখতে না পেয়ে তার প্রাণটা কই মাছের মতো ছটফট করছিল। তাই তো সে এক্সাম শেষ হতেই প্রায় এক প্রকার ছুটেই এসেছে। প্রণয় শান্ত কণ্ঠে ডাকলো, রক্তজবা। প্রিয়তা গভীর চিন্তা ভাবনার সাগরে ডুবেছিল। আচমকা প্রণয় ভাইয়ের কণ্ঠ কানে আসতেই মন পুলকিত হলো। প্রণয়ের চোখের পলক ফেলার আগেই প্রায় এক প্রকার দৌড়ে গিয়ে ঝাঁপে পড়ল প্রণয়ের বুকে। প্রণয়ের বুকের সকল ছটফটানি মুহূর্তে থেমে গেল। সকল যন্ত্রণা, সকল ক্লান্তি জুড়িয়ে গেল। সে নিজের প্রাণটাকে 2 হাতে তুলে নিয়ে নিজের ঘাম ভেজা শরীরের সাথে মিশিয়ে নিল। প্রিয়তা গলা ছাড়িয়ে খিলখিল করে হেসে উঠল। সে হাসিতে ছিল কেবল স্বচ্ছতা আর নির্মলতা। সে প্রণয়ের গালে আর নাকের ডগায় টুপটাপ করে অজস্র চুমু খেয়ে অভিমানী কণ্ঠে বলল, ছাড়ুন আমাকে, আপনার সাথে কথা নেই, আমি রেগে আছি। চুমু খেতে খেতে রাগ ঝাঁতে সে হেসে ফেলল প্রণয়। সে প্রিয়তার নাক টেনে দিয়ে চিন্তার অভিমান করে বলল, আমার উপরে এত রেগে আছে কেন শুনি? প্রিয়তার নাকের ডগা লাল হয়ে ফুলে উঠল। প্রণয় কথা শেষ করার আগেই প্রিয়তার ঠোঁট উল্টে ফুপিয়ে বলল, গলা ছড়িয়ে ধরে কান্না ভেজা কণ্ঠে, আজ আপনি আমাকে কিছু না বলেই চলে গেলেন। প্রণয় ভাই, কতবার ফোন করেছিলাম আপনাকে, আর আপনি একটা কথা বললেন না। তাই আমি আর কথা বলবো না, একটুও বলবো না আপনার সাথে। প্রণয় বিস্মিত হলো। আচ্ছা, এত ব্যস্ত ছিল যে ফোন সাইলেন্ট করে রেখেছিল, এমনকি এখনও সাইলেন্টই আছে। কিন্তু এসব কথা তো তার রক্তচাপা বুঝবে না। প্রণয় প্রিয়তার ঠোঁটের কোণে আলতো ঠোঁট ছুঁয়ে আদরে কণ্ঠে বলল, ওলে বাবা, এত রাগ। আচ্ছা, আমি সরি, এই যে কান ধরছি। কিন্তু এ তো প্রিয়তার মন করলো না। প্রণয় অসহায় মুখে তাকিয়ে কিছু একটা ভেবে দুষ্ট হাসলো। প্রিয়তাকে বিছানায় বসিয়ে নরম দুগালে আলতো চুমু দিয়ে মিষ্টি কণ্ঠে বলল, আমার রক্তচাপা কি এখন আমার উপর রেগে আছে? প্রিয়তার নীল চোখ টলমল করে উঠল। প্রণয় দীর্ঘশ্বাস ফেলে প্রিয়তার 2 হাত মেলে ধরল। তারপর নিজের শার্টের পকেট থেকে, প্যান্টের পকেট থেকে বড় বড় 5টা ডেইরি মিল্ক, 4টা কিটক্যাট চকলেট বের করে প্রিয়তার হাতের মুঠোয় গুছিয়ে দিল। স্নেহমাখা কণ্ঠে বলল, আমার রক্তচাপা কি এখনও? কথা শেষ করার আগে প্রিয়তার মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। সে আবার প্রণয়ের গালে টুকুস করে একটা চুমু খেয়ে বলল, একটুও রেগে নেই। প্রণয় হেসে একটা চকলেটের র্যাপার খুলে প্রিয়তার মুখে দিয়ে বলল, আরও একটা জিনিস এনেছি আমার রক্তচাপার জন্য, সেটা চাই। প্রিয়তা চকলেট খেতে খেতে মাথা নেড়ে দ্রুত সম্মতি জানালো। প্রণয় হেসে ব্যাগ থেকে একটা সিম্পল ল্যাভেঞ্জার কালারের শাড়ি বের করে তাতে হাতে দিল। মন মতো শাড়ি দেখে প্রিয়তার চোখ চকচক করে উঠল। বিস্ময় ভরা চোখে সে প্রণয় ভাইয়ের দিকে তাকালো। সে যেমনটা ভেবেছিল, প্রণয় ভাইয়ের মনে তাকে ঠিক কেমন বোঝাবে। প্রণয়ের পাশে গা এলিয়ে ক্লান্ত কণ্ঠে জিজ্ঞাসা করলো, পছন্দ হয়েছে? প্রিয়তা উচ্ছ্বসিত কণ্ঠে জবাব দিল, খুব। প্রণয় হেসে বলল, তাহলে এখন একটু মাথাটা টিপে দে, খুব ব্যথা করছে। প্রিয়তার মন ভীষণ মায়া হলো। সে গিয়ে প্রণয়ের মাথাটা নিজের কোলের উপর রাখলো। হালকা হাতে চুল বিলি কাটতে কাটতে মাথায় মৃদু মাসাজ করতে লাগলো। প্রশান্তির প্রণালে চোখ বন্ধ করে নিল প্রণয়। প্রিয়তার তুলতুলে হাতের ছোঁয়ায় ভীষণ আরাম বোধ করলো। জীবনে এইটুকু শান্তি তো সে চেয়েছিল। কিছুক্ষণ পর প্রিয়তা ডাকলো, প্রণয় ভাই। প্রণয় চোখ বন্ধ রেখে মৃদুস্বরে জবাব দিল, প্রিয়তা বলল, শাড়িটা তো অনেক বড়, বড়দের জন্য, আমি কিভাবে পরবো? চোখ বন্ধ রেখেই ঠোঁটে দিয়ে হাসলো প্রণয়। প্রিয়তা মাথা ম্যাসেজ করতে করতে হালকা হালকা চুলও টেনে দিল। উফ, প্রশান্তিতে ঘুম চলে এসেছে তার। প্রিয়তা এবার বাইরে ধরে বলল, এক্ষুনি একবার পরে দেখি প্রণয় ভাই। চোখ বন্ধ রেখে ধীর কণ্ঠে জবাব দিল, এখন পরে কি করবি? তোদের তো কাল অনুষ্ঠান। কিন্তু প্রিয়তার আর ধৈর্য ধরতে পারল না। সে জেদ ধরে বলল, না, এখনই পরবো। প্রণয়ের চোখ মেরে তাকায়, শান্ত কণ্ঠে বলল, ঠিক আছে, যা পরে আয়। প্রিয়তা উঠতে গিয়ে থমকে গেল। কিছুক্ষণ ভেবে মুখটা ছোট করে ফেলল।
কাঁদো কাঁদো গলায় বলল, কিন্তু কিভাবে পরবো? এটা তো অনেক বড়। প্রণয়ের ঠোঁটে অদৃশ্য হাসি ফুটে উঠল। সে শোয়া থেকে উঠে বসলো। এখন অনেকটা আরাম বোধ করছে সে। প্রিয়তাকে নিজের ড্রয়ারে দেখে বলল, ওখান থেকে কাঁচিটা নিয়ে আয়। প্রিয়তা কোনো প্রশ্ন না তুলে চুপচাপ ড্রয়ার খুলে কাঁচি এনে প্রণয়ের হাতে দিল। প্রণয়ের শাড়ির ভাঁজ খুলে প্রিয়তাকে সোজা করে দাঁড়িয়ে করালো। তার উচ্চতার মাপ দিয়ে অর্ধেক থেকে একটু ওপরে কাঁচিতে শাড়িটা কেটে দিল। পছন্দের শাড়ি কাটতে থেকে ভ্যা ভ্যা করে কেঁদে উঠল প্রিয়তা। প্রণয় দীর্ঘ নিঃশ্বাস ফেলে বুক টেনে দিল সান্ত্বনা। তারপরে বলতো, কাঁদছিস কেন বাচ্চা? তোর পড়ার উপযোগী করতে হবে তো। প্রিয়তা বহু কষ্টে কান্না চেপে শান্ত গলায় বলল। দেখলো প্রণয়কে, মেয়েটা মন খারাপ করে দাঁড়িয়ে আছে। সে আর কিছু না বলে খুব যত্ন সহকারে শাড়িটা ফ্রকের ওপর দিয়ে পরাতে লাগলো। শাড়িটার গায়ের রঙের সঙ্গে দারুণ মানিয়েছে। প্রিয়তার মন খারাপটা টিকলো না। প্রণয় সুন্দর করে শাড়ি পরিয়ে দিয়ে মুগ্ধ নয়নি কিছুক্ষণ চেয়ে রইল। এরপর ওকে নিয়ে আয়নার সামনে দাঁড় করিয়ে বলল, দেখ কেমন লাগছে। সেদিন প্রিয়তা নিজেকে চিনতে পারছিল না। 9 বছরের মেয়েটি যেন সেই দিন হঠাৎ করে বড় হয়ে গিয়েছিল। তাকে 12 বছরের কিশোরীর মতো পরিণত হয়েছিল। প্রণয় সেদিন ওর গালে টেনে কপালে গাঢ় চুমু খেয়ে পড়েছিল, মাই ডিজনি প্রিন্সেস। কিন্তু তাদের এত সুখ হয়তো কারো সহ্য হচ্ছিল না। কেউ আড়ালে থেকে দাঁড়িয়ে সকল দৃষ্ট অগ্নিদৃষ্টিতে অবলোকন করলো। প্রণয়ের কথায় ঘোর কেটে গেল প্রিয়তা। সে আনমনের চোখ তুলে সামনে তাকাতেই চমকিত হলো। ঠোঁট দুটো আপনা আপনি হয়ে গেল। সে গোল গোল চোখে চেয়ে রইল প্রণয় দিকে। প্রিয়তার এমন চাহনিতে প্রণয়ের কেমন অস্বস্তি হচ্ছে। জীবনে প্রথমবার সে লুঙ্গি পড়েছে। প্রিয়তা মাথা থেকে পা পর্যন্ত ভালোভাবে স্ক্যান করলো, তবে তার দৃষ্টির একটা জায়গায় স্থির হয়ে আছে। গোড়ালি থেকে কিছুটা ওপর পর্যন্ত দৃশ্যমান হয়ে আছে আকর্ষণীয় লোমশ পুরুষালী পা, যা প্রিয়তার সকল মনোযোগ আকর্ষণ করছে। প্রিয়তা সেটা কল্পনা করে হেসে কুটি কুটি হয়েছিল। বাস্তবিক দৃশ্যে এরকম কিছু প্রতিফলিত হলো না, বরং এই লুঙ্গি পরা লোকে প্রণয়কে দেখে তার পাপই মনে হলো। আরও কয়েক দফা ক্রাশ খেল সে। আকাশের গুরুম গারুম শব্দ কানে আসছে। প্রণয় প্রিয়তাকে হাত ধরে টেনে কোনো রকম দাঁড় করিয়ে বলল, সাবধানে দাঁড়া, বেশি নাচানাচি করলে এবার আগের মতো ধারাম করে পড়বি। প্রিয়তার ভীষণ লজ্জা লাগছে। এখন কি আর সে ছোট আছে? এলোমেলো শাড়িটা দেখে প্রণয় আবারও শরীরে খারাপ লাগলো। সে কাপা হাতে শাড়ির আঁচল হাত ছোঁয়াতেই হাঁপানি রোগীর মতো তার হৃদস্পন্দন ধড়ফড় করতে শুরু করলো। সে দ্রুত হাত বাড়িয়ে নিয়ে নিজেকে শান্ত রাখার চেষ্টা করলো। এখন আর এই কাজটা করা তার জন্য এতটা সহজ নয়। সে আর কোনো ভুল করতে চায় না। কিছুক্ষণতেই মেয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে প্রিয়তার খোপা থেকে ভেজা গামছাটা খুলে নিল। চোখে নিমিশে অর্ধভেজা চুলগুলো হাঁটু ছড়িয়ে গেল। প্রণয়ের এহেন কাণ্ডে হতভম্ব হয়ে গেল প্রিয়তা। প্রিয়তাকে বেশি কিছু ভাবার সময় না দিয়ে ভেজা গামছাটা চোখে শক্ত করে বেঁধে নিল প্রণয়। বিস্ময়ের চোখে চেয়ে রইল প্রিয়তা। প্রণয় ভালোভাবে চোখে গামছা বেঁধে প্রিয়তাকে টেনে একদম কাছে নিয়ে এলো। কাঁধ থেকে আঁচলটা এক টেনে নামিয়ে দিল। সাথে সাথে প্রিয়তার দেহের রক্ত ছলকে উঠল, সর্বাঙ্গ বিদ্যুৎ খেলে গেল। প্রণয়ের প্রতিটা স্পর্শে অন্তরের অন্তঃস্থল প্রঞ্চিত ভূমিকম্পের ন্যায় কাঁপছে। প্রণয় ধীরে ধীরে পুরো শাড়িটা খুলে আবার প্রথম থেকে পরাতে শুরু করলো। হাতের আঙুলগুলো মাঝে মাঝে আলতো ছুঁয়ে দিচ্ছে। প্রিয়তা মোহিত নয়নে সামনের পুরুষের দিকে চেয়ে রইল। প্রণয়ের অতি সুন্দর চেহারা দিকে তাকিয়ে আবারও প্রেমে পড়ে গেল প্রিয়তা। আর মনে গুনগুন করে গেল, বন্ধু তুমি ভালো, তুমি তো চাঁদের আলো। আমি মনে হয় বামন হয়ে চাঁদ বাড়ালাম। চলছে যাব জানি, মানছে না মন কানি। পারবো না জেনেও মিছিমিছি কারো তোমাকে ছুতে চাই। আমি কারো বারবার প্রেমে পড়ে যাই। এ জন্মে পাই বা না পাই, পর জন্মে যাই। প্রণয় গানটা শুনলো, তবু কিছু হলো না। সে সুন্দর মতো শাড়ির আঁচলটা কাঁধে তুলে দিয়ে চোখ থেকে গামছা সরিয়ে নিল। চোখ তুলে সামনে তাকাতেই দু একটা হার্টবিট মিস করলো। লাল শাড়িতে সামনের নারীটি আজ তার কিশোরী লাগছে না। প্রিয়তা নিজেও নিজের দিকে তাকিয়ে অবাক হলো। শাড়িটা একদম পরিপাটি ভাবে শরীরের সাথে চিপকে আছে। প্রণয় কয়েক সেকেন্ড ওর দিকে তাকিয়ে থেকে বলল, আর 2-1 ঘন্টার মধ্যে সকাল হয়ে যাবে, যা গিয়ে ঘুমিয়ে নেই। কিন্তু প্রিয়তা গেল না। কি হলো, দাঁড়িয়ে রইলি কেন, যা। প্রিয়তা চুপচাপ কিছুক্ষণ থেকে কাপা কণ্ঠে বলল, একা যাব, অপরিচিত জায়গায় একা আমার ভয় লাগে। কারি মনে হয় আশেপাশে তানারা রয়েছে। ভ্রু কুচকালো প্রণয়, কপাল কুচকে বলল, তিনারা আবার কারা? প্রিয়তা ঢুকিলে বলল, ওই রাতের বেলায় তানাদের স্মরণ করবে না প্লিজ। তারা আবার এখন রাত 3টার সময় বেরোয়।
প্রণয় দীর্ঘ নিঃশ্বাস ফেলে প্রিয়তাকে নিয়ে বিছানায় গিয়ে বসলো। সাথে সে আবারও বিকট শব্দে আশেপাশে কোথাও বাজ পড়লো। চমকে উঠলো প্রণয়কে চাপড়ে তোলো প্রিয়তা। প্রণয় দেখলো একটা মাত্র বালিশ। সে সেটা নিজের পিঠের নিচে রেখে আধা শোয়া হয়ে শুলো। দেওয়ালে হেলান দিয়ে প্রিয়তাকে টেনে নিয়ে নিজের বুকের মাঝে নিল। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে আদরে কণ্ঠে বলল, যেটা চেয়েছিস হয়েছে, এবার চোখ বন্ধ কর। প্রিয়তা গলা ধরে গিয়ে লজ্জায় বুকের হাড় গভীরে মুখ লুকালো। দুহাতে পেট শক্ত করে আঁকড়ে ধরে চোখ বন্ধ করলো। এর থেকে বেশি শান্তি কি পৃথিবীতে আর কিছুতে আছে? মনে মনে বলল, আপনি আবার আমার অভ্যাস খারাপ করে দিলেন প্রণয় ভাই। এবার কাল থেকে যখন ঘুমানোর জন্য আপনার বুকটা পাবো না, তখন আমার ঘুমিয়ে আসবে কিভাবে? কাল থেকে যখন আবার আপনাকে অন্য কারোর সাথে দেখব, তখন সহ্য করব কিভাবে? আবার জীবনটা এমন ছন্ন ছাড়া কেন? আমি কি একটু বেশি চেয়েছিলাম প্রণয় ভাই? তবে আপনি কেন আমার হলেন না? আমি আপনার ভালোবাসা নয় জানি, আমি আপনার মায়া, যাকে আপনি অনেক আদরে বড় করেছেন। আমার প্রতি আপনার অনেক স্নেহ, আর আমি পাপিষ্টা আপনার এই স্নেহের পবিত্রতা ধরে রাখতে পারলাম না। ভালোবেসে ফেললাম, যে ভালোবাসার কোনো পরিচয় হয় না। আপনি বাস্তবে আমার না হলেও কল্পনাতে শুধুই আমার। ভালোবাসি প্রণয় ভাই, অনেক ভালোবাসি। প্রণয় দুই হাতে পিঠ জড়িয়ে ধরে মাথায় চুমু খেয়ে মনে মনে বলল, তোর ভালোবাসাটা কম কর জান, নয়তো আমার মতোই সীমাহীন যন্ত্রণায় জ্বলে পুড়ে ছাই হয়ে যাবি, শেষ হয়ে যাবি। আমার অভিশপ্ত বুকে শান্তি খুঁজে পাবি না। যা তো কে কোনেকে শান্তি দিলেও চিরস্থায়ী যন্ত্রণার শিকলে আবদ্ধ করে রাখবে, একটু একটু করে শেষ করে দেবে তোকে, যা আমি সহ্য করতে পারবো না। তুই আমার অনেক আদরে জান, অনেক ভালোবাসি। তোর কষ্ট সহ্য করতে পারবো না আমি। তাই তোর আজীবনের সুখের জন্য ক্ষণিকের কিছু কষ্ট তোকে দিতে হবে। সেই দিন আমাকে ঘৃণা করে অনেক দূরে চলে যাস জান। আমার নামটা শুনলেও যেন তোর ঘৃণা লাগে। আমার ছোট্ট পাখি, কত যন্ত্রণা পেয়েছিস। আর নয়, এবার তোকে সুস্থ জীবনে ফিরতে হবে। তোকে আমি আবার আগের মতো দেখতে চাই। তোর সকল কষ্ট আমার হোক। পরম শান্তিতে ধীরে ধীরে দুজনে গভীর নিদ্রায় চলে গেল। পর্বটা শেষ হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আজকে ধন্যবাদ।